আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সংসদে রুমিন ফারহানা বললেন, সারা দেশে প্রতিদিন 10 থেকে 12 ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্রাম অঞ্চলে প্রতিদিন 10 থেকে 12 ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো 8.5 লক্ষ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি। বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং আসন্ন বাজেট পরিকল্পনা তীব্র সমালোচনা করে 2026-27 অর্থবছরের জন্য 8,52,157 কোটি টাকার একটি প্রকল্প বা ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ছায়া বাজেট আসলে কি এবং এটি দিয়ে কি করা হয় সে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এদিকে রক্ষক যদি ভক্ষক হয় বাস্তবে কোনো সুফল দেখা যায় না বললেন চরমোনাই পীর। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তখন আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে, বাস্তবে কোনো সুফল দেখা যায় না। ভবিষ্যতেও এর আশা করা কঠিন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এবারে জানাবো গাজীপুরের শ্রীপুরে সাবেক মেয়র আনিসুর রহমান ও তার বোনের দাফন সম্পন্ন। গাজীপুরের শ্রীপুরে পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় তার গ্রামের বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে জানাজার সময় ভাইয়ের মৃত্যুর শোকে মৃত্যুবরণ করেছেন তার বড় বোন রাশিদা খাতুনের, তারও জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এবং সর্বশেষ জানাবো পাবনায় পৃথক ঘটনায় গুলি এবং ছুরিকাঘাতে 2 জনকে হত্যা। পাবনা শহরে হোসেন আলী নামের এক ব্যক্তিরকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ 6টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকাল 4টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে সব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গ্রামে প্রতিদিন 10 থেকে 12 ঘণ্টা বিদ্যুৎ থাকে না, সংসদে রুমিন ফারহানা। গ্রামাঞ্চলে প্রতিদিন 10 থেকে 12 ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে এমন তথ্য জানিয়েছেন বিএনপির সাবেক নেত্রী এবং বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য অ্যাডভোকেট রুমিন ফারহানা। তিনি বলেছেন যে বিএনপি 2001 থেকে 2005 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিল তখনও কিন্তু সারা দেশে বিদ্যুৎ ছিল না। বর্তমান সময়ে ঠিক একই ধরনের কার্যক্রম হচ্ছে। বর্তমান সময়ে সারা দেশ জুড়ে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে। চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণ, এমন কোনো অপরাধ নেই যেটি বর্তমান সময় না হচ্ছে। এই ধরনের অপরাধের কারণে আদতে বিএনপি কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা সেটি আমাদের বোধগম্য নয়। তিনি আরো জানান, আমরা মনে করি তারা দেশের জনগণের জন্য আসলে কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি তারা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। তিনি আরো জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কার্যক্রমগুলো চালাচ্ছেন সেগুলো আসলে গ্রহণযোগ্য নয়। বিএনপি যদি এভাবে এই ধরনের কার্যক্রমগুলো চালাতে থাকে, তারা যদি বিষয়গুলোকে গুরুত্ব সহকারে না দেখে, তাহলে ভবিষ্যতে তাদের জন্য আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে এমন
কথাই জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি আরও জানান যে আমি সবাইকে বলতে চাই যে বিষয়গুলো নিয়ে আপনারা সবাই এখনই সোচ্চারভাবে ভূমিকা পালন করতে হবে। যদি বিষয়গুলো এভাবে চলতে থাকে তাহলে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সুতরাং বিএনপির এই ধরনের কর্মকাণ্ডগুলোকে প্রতিহত করে তারপর সারা দেশের জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান কার্যক্রম বলে এমন তথ্যই তিনি সামনে নিয়ে এসেছেন। রুমিন ফারহানার এই কথায় সবাই একত্রতা প্রকাশ করেছে। 8.5 লাখ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি। বর্তমান সরকারের অর্থনৈতিক নীতি এবং আসন্ন বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করে 2026-27 অর্থবছরের জন্য 8,52,157 কোটি টাকার একটি বিকল্প ছায়া বাজেট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশ 2.0 সংস্করণ, কর্মসংস্থান, বিনিয়োগ সহ বিভিন্ন সেক্টরে তারা এই ছায়া বাজেট সংসদটি নিয়ে কাজ করছে। অর্থাৎ যারা না বুঝেন, সহজ করে বলতে গেলে যে বিএনপি আসলে যেসব প্রকল্পগুলো হাতে নেবে এই বাজেটে সেখানে কত টাকা তারা ব্যবহার করছে এবং কত টাকা হলে মূলত এটি পরিচালনা করা যেত সেটি মূলত আসলে করা হবে, এই বিষয়টি নিয়েই তারা একটি ছায়া বাজেট ঘোষণা করেছে এবং বর্তমান সময়ে এটি খুবই এক কার্যকরী পদক্ষেপ হিসেবে ধারণা করা হচ্ছে, কারণ এটির মাধ্যমে মূলত সারা বাংলাদেশের ব্যয় নিরূপণ করা সম্ভব হবে। সারা বাংলাদেশে যে ব্যয় এবং বাংলাদেশের কোন খাতে কত টাকা দরকার সেটি মূলত এই ছায়া বাজেট থেকেই আসলে বোঝা যাবে যে কোন খাতে তারা কত বেশি পরিমাণ টাকা লুটপাট করছে। এই লুটপাটকে ধরার জন্যই মূলত এই ধরনের একটি ছায়া বাজেট সামনে নিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। রক্ষক যদি ভক্ষক হয় বাস্তবে কোনো সুফল দেখা যাবে না বললেন চরমোনাই পীর। রক্ষক যদি ভক্ষক হয় কোনো আলোচনা টেবিলে সীমাবদ্ধ থাকে, বাস্তবে কোনো সুফল হবে না, ভবিষ্যতেও আশা করা কঠিন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি এসব কথা বলেছেন। দেশের জনগণের জন্য যে বাজেট তৈরি করা হয় সেটি যদি জনগণের দোরগোড়া পর্যন্ত না পৌঁছায় তবে প্রকৃত সুফল কখনোই পাওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও জানান, সেজন্য আমি বলতে চাই যে রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কখনোই দেশে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে না বলে এমন তথ্যই তিনি উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে আমরা মনে করি বর্তমান সময়ে যে কার্যক্রমগুলো আমরা দেখভাল করছি এখান থেকে যদি বেরিয়ে না আসা যায়, যদি রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা না যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও দুর্ভাগ্য বয়ে আনবে বলে এমন তথ্য জানিয়েছেন তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবকিছুকে বিসর্জন দিয়ে হলেও এখনকার এই কার্যক্রমগুলোর দিকে আপনারা সবাই যার যার জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন। যদি বিষয়গুলো নিয়ে আদত কারো জন্য যদি কোনো বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি না হয় দেশে, তার জন্যই আমরা মূলত এখন নতুন করে এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে না পড়ি, সেজন্য আমরা ইতিমধ্যেই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে জানিয়েছেন এবং আরও বলা হচ্ছে যে বর্তমান সময়ে সবার জন্য বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যারা মনে করে যে বর্তমান সময়ে এই সরকার দেশের জন্য, দেশের মানুষের জন্য অনেক কাজ করছে, তারা আসলে মুনাফিকি করছে, কারণ সরকার যে কয়দিন ধরে ক্ষমতায় এসেছে তাদের কর্মকাণ্ডে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট হতে পারিনি বলে এমন কথাই মনে করেন তারা। গাজীপুরের শ্রীপুরে সাবেক মেয়র আনিসুর রহমান ও তার বোনের দাফন সম্পন্ন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা আনিসুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরবেলা মাদখলা গ্রামে তার বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে। একই সময় ভাইয়ের শোকে মৃত্যুবরণ করা তার বড় বোন রাশিদা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দলমত নির্বিশেষে বিপুল পরিমাণ লোক উপস্থিত হয়। এদিন সকাল থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন সেখানে দলে দলে আসতে শুরু করেছে। তারা এই আওয়ামী লীগ নেতার বিভিন্ন বিষয় তুলে ধরে তার অনেক প্রশংসা করতে থাকেন। তিনি ক্ষমতায় থাকতে তার এলাকার মানুষ আসলে কিভাবে সুফল পেয়েছে সেসব বিষয় সবাই তুলে ধরতে থাকেন। তবে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তার মতো এমন একজন
নেতৃত্ববৃন্দর মৃত্যুতে আওয়ামী লীগ গাজীপুরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় অনেকটা পিছিয়ে গেল। গাজীপুরের মতো জায়গায় যেখানে আওয়ামী লীগের সবসময় প্রভাব ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাগুলো মারা যাওয়ার কারণে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃত্ববৃন্দ মারা যাওয়ার কারণে মূলত এসব জায়গাগুলোতে এক শ্রেণীর ভ্যাকুয়ামের সৃষ্টি হয়েছে। আর এই ভ্যাকুয়ামের কারণে মূলত বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যে আওয়ামী লীগ আদতে ভবিষ্যতে এইসব ভ্যাকুয়াম স্থানগুলো তারা পূরণ করতে পারবে কিনা, কিংবা ভবিষ্যতে তারা এমন কিছু করতে পারবে কিনা দলের জন্য যেটা তাদের অনেক বেশি প্রয়োজন ছিল। আদতে সেটি হবে কিনা সেটি আমাদের জানা নেই, কারণ আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পর আওয়ামী লীগের অনেকেরই হৃদয় ভেঙে গেছে। পাশাপাশি শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল তখন কিন্তু সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই ভয়াবহ এক বিপর্যয়ের মুখে পড়েছিল, কারণ শেখ হাসিনার ছায়ায় তারা এতদিন ধরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা নিজেরাই একরকম ধরাশায়ী হচ্ছে। বিগত 17 বছর ধরে এত প্রভাব প্রতিপত্তি যে দলের, সেই দলের নেতাকর্মীদের এভাবে আসলে বিপর্যয়ের মুখে ঠেলে দেবেন তাদের প্রধানমন্ত্রী, সে বিষয়টি তারা কখনোই আসলে কল্পনা করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত এটি এখন তাদের জন্য খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সুতরাং এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।